যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ। ব্যাখ্যা করো। তাহলে বলো, এটা কেন হইতে পারে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কঠিন পদার্থ কেন, বিশিষ্ট কঠিন পদার্থ কেন? কারণটা কি একটু বলতে পারবা? সাবা বলতে পারবা? এদের বন্ধন শক্তিশালী। বন্ধন শক্তিশালী। আচ্ছা, এটার কারণ হচ্ছে, দেখো, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেনের কি আছে? একটা তড়িৎচুম্বকতার পার্থক্য আছে। কিসের পার্থক্য আছে? তড়িৎচুম্বকতার পার্থক্য আছে। কিন্তু পার্থক্য থাকার সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডের আকৃতি, কার্বন ডাইঅক্সাইডের কি আকৃতি হচ্ছে সরল রৈখিক। কি সরল রৈখিক? কারণ কার্বন ডাইঅক্সাইডে এসপি সংকরণ ঘটে। কি সংকরণ ঘটে? এসপি সংকরণ। এখন যাদের মধ্যে এসপি সংকরণ ঘটবে তাদের আকৃতিটা কি হয়? সরল রৈখিক হয়। যার কারণে এই অণুতে কোনো ডাইপোল সৃষ্টি হয় না। এই অণুতে কোনো কি সৃষ্টি হয় না বলতো? ডাইপোল সৃষ্টি হয় না। ডাইপোল মানে কি? ডাইপোল মানে দুইটা মেরু। ডাই মানে দুই, আর পোল মানে মেরু। অর্থাৎ মনে রাখবা, কখন ডাইপোল সৃষ্টি হইতে পারে? যখন দুইটা মৌলের মধ্যে কি বন্ধন থাকবে? সমযোজী বন্ধন থাকবে, অথবা আয়নিক বন্ধন থাকবে। তখন যদি এই যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, মানে তড়িৎচুম্বকতার পার্থক্য 0.4 থেকে 1.9 হয়, তাহলে সেখানে কি উৎপন্ন হয়? ডাইপোল সৃষ্টি হয়। দুইটা মেরু সৃষ্টি হয়, একটা পজিটিভ আংশিক ধনাত্মক এবং আরেকটা আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। কারণটা কি? যদি পার্থক্যটা 0.4 থেকে 1.9 হয়। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সেই পার্থক্যটা আছে। যেমন অক্সিজেনের হচ্ছে 3.5, কার্বন হচ্ছে 2.5। সব পার্থক্যটা কিন্তু এক। পার্থক্য কত? 1। সেখানে কিন্তু পার্থক্যটা মিলে, কিন্তু এটা আকৃতি যেহেতু সরল রৈখিক এবং সংকরণ ঘটে এসপি, যার কারণে এটা ডাইপোল সৃষ্টি করতে পারে না। আরেকটা কারণ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের অণুতে কি থাকে? দুর্বল ভ্যান্ডারওয়ালস বল থাকে। যখন কোনো অণুর মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল বিদ্যমান থাকবে, তখন বুঝে নিবা যে সেই অণুটা গ্যাসীয়। অর্থাৎ সেখানে আন্তঃনৈমিক আকর্ষণ বলটা কম থাকে। কি কম থাকে? আন্তঃনৈমিক আকর্ষণ বলটা কম থাকে, যার কারণে অণুগুলো পরস্পর কি থাকে? দূরে দূরে থাকে। ঠিক আছে? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি থাকবে? দুর্বল ভ্যান ডের ওয়ালস বল থাকবে, যার কারণে অণুসমূহ কি করবে? মুক্তভাবে চলাচল করতে পারবে। যার কারণে এভাবে লিখতে হবে কথাগুলো, কিন্তু পরীক্ষা খাতায় এভাবে লিখতে হবে। যার কারণে অণুগুলো কি করে? কার্বন ডাইঅক্সাইডের অণুগুলো মুক্তভাবে চলাচল করে, মুক্তভাবে চলাচল করে। এই জন্য কার্বন ডাইঅক্সাইডটা কি সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়। সাধারণ তাপমাত্রা বলতে কি বোঝায়? নর্মাল যে টেম্পারেচার আমাদের পরিবেশে, সেখানে তারা গ্যাসীয় থাকে। আচ্ছা, এতটুকু কথা লিখলে তোমার কার্বন ডাইঅক্সাইডটা শেষ। এখন আসো সিলিকন ডাইঅক্সাইড।
সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে কি হয়? সিলিকনের অণুতে খেয়াল করো, সিলিকন এবং অক্সিজেনের কি তড়িৎচেনাত্মকতার পার্থক্যটা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি থাকে। সিলিকনের মানটা কত বলো তো? সিলিকনের ইলেকট্রোনেগেটিভিটির মানটা কত বলো তো কেউ? এটা হচ্ছে কি জানো না? এটা সিলিকনের কত? 1.9। আর অক্সিজেন হচ্ছে 3.5। পার্থক্য কত বলো তো? 1.4। পার্থক্যটা হচ্ছে 1.4। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইডে কত ছিল? 1.0 পার্থক্যটা ছিল। এখন এখানে কতটুকু? 1.4। তার মানে প্রথম কথা হচ্ছে কি বেশি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি বেশি, এটা একটা কথা। দুই নাম্বার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এখানে কি তৈরি হয়? ডাইপোল তৈরি হয়। কি সৃষ্টি হয়? ডাইপোল সৃষ্টি হয়। এখানে ডাইপোল সৃষ্টি হবে, অর্থাৎ দুইটা মেরু তৈরি হবে। আচ্ছা, এখন যখন একাধিক সিলিকন ডাইঅক্সাইড যখন একাধিক সিলিকন ডাইঅক্সাইডের অণুগুলো একটার সাথে আরেকটা কাছাকাছি আসবে, তখন তারা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল দ্বারা সিলিকন অক্সিজেন সিলিকন অনেক বড় একটা বিশাল দৈত্যাকার কাঠামো তৈরি করে, যেটাকে আমরা বলি ত্রিমাত্রিক সরকনীয় স্ফটিকার জালক কাঠামো তৈরি করে। তার মানে এখানে ডাইপোল সৃষ্টি হবে, এবং যখন একাধিক একাধিক সিলিকন ডাইঅক্সাইড এটার অণুসমূহ পরস্পরের কাছাকাছি চলে আসবে, কাছাকাছি আসে, তখন তারা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল দ্বারা আকর্ষণ বল দ্বারা সিলিকন অক্সিজেন সিলিকন সংযোগের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে কি করে? বিশাল দৈত্যাকার গঠন সৃষ্টি করে। অর্থাৎ এই তখন সৃষ্টি হয় কি বিশাল দৈত্যাকার গঠন। তোমাদের একটা অবজেক্টিভ আসে, সেটা হচ্ছে নিচের কোনটি দৈত্যাকার অণু বলা হয়? নিচের কোনটিকে দৈত্যাকার অণু বলা হয়? 1 থেকে 20-এর মধ্যে অবজেক্টিভের মধ্যে আছে এটা। কোশ্চেন ব্যাংক মানে তোমাদের হাজার স্যারের বইটা খুলো, ওখানে দেখবা 1 থেকে 20-এর মধ্যে এটা আছে। বিশাল দৈত্যাকার অণু কাকে বলা হয়? কাকে বলা হয়? সিলিকন ডাইঅক্সাইডকে। আচ্ছা, এবং এটা কাঠামোটা কেমন হয় তখন? এটা কাঠামোটা হয় হচ্ছে ত্রিকোণাকার বা ত্রৈমাত্রিক। আকারটা হয় ত্রিমাত্রিক। কি বলতো? সরকোণীয় সরকোণীয় স্ফটিকাকার স্ফটিকাকার জালক কাঠামো গঠন করে, যার কারণে এই গঠনটাকে ভাঙতে প্রচুর পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। কত পরিমাণ? প্রচুর পরিমাণ। তার মানে মনে রাখবা, সিলিকন ডাইঅক্সাইডটা কি হিসেবে থাকে? পলিমার হিসেবে থাকে। কি হিসেবে থাকে? পলিমার অণু হিসেবে থাকে। এবং গলনাঙ্কটা মনে রাখবা, স্টার দিয়ে রাখবা, এটা অলরেডি আসছে পরীক্ষায়। 1610 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 1610 ডিগ্রি। গলনাঙ্কটা হচ্ছে 1610 ডিগ্রি। এবং স্ফুটনাঙ্কটা হচ্ছে তোমার 2230 ডিগ্রি সেলসিয়াস। 2230 ডিগ্রি সেলসিয়াস। তার মানে গলনাঙ্ক 1610 ডিগ্রি, স্ফুটনাঙ্ক হচ্ছে 2230 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কালকে পড়েছিলাম যে সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা অলরেডি কালকের ক্লাসে পড়ছি।
তো বালি আছে না, বালি এবং কাঁচ, কোয়ার্টস বলা হয় এটাকে, কোয়ার্টস। এখানের মূল যে উপাদানটা এটা কিন্তু সিলিকন ডাইঅক্সাইড। এখন তোমাকে কি শুধু ব্যাখ্যা দিলে হবে? ব্যাখ্যা দিলে কিন্তু ফুল মার্কস দিবে না, তোমাকে অবশ্যই সেখানে কি করতে হবে, ব্যাখ্যার সাথে চিত্র দিতে হবে। তাহলে খেয়াল করো, আরেকটু ব্যাখ্যা তোমাদের দিতে হবে, অ্যাড করতে হবে। সেটা কি, তোমাকে চিত্রটা আঁকতে হবে। ধরো এটা হলো সিলিকন। সিলিকন, সিলিকনের কয়টা হাত? চারটা। চারটা হাত দিছো, ঠিক আছে। এখানে একটা অক্সিজেন, অক্সিজেনে কয়টা হাত? দুইটা, একটা, দুইটা। আবার সিলিকন দাও, আবার অক্সিজেন দাও, আবার সিলিকন দাও, ঠিক আছে। তো এইখানে এখন কি করবা, একটা করে অক্সিজেন দাও, এখানে একটা করে অক্সিজেন দাও, ঠিক আছে, এখানে একটা করে অক্সিজেন দাও। সিলিকনে কয়টা হাত? চারটা হাত। চারটা হাত পূরণ করবে। এটা অক্সিজেন, এটা সিলিকন, ঠিক আছে, এভাবে করে। এটা অক্সিজেন, এটা সিলিকন, ঠিক আছে। তারপর এখানে আবার কি, অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে কি, এখানে কিছু হবে না, এখানে কিছু থাকবে না, যেহেতু অক্সিজেনের এখানে কিছু লাগবে না। এখানে অক্সিজেন, কি, এখানে সিলিকন, অক্সিজেনের হারটা পূরণ করে দাও। এখানে অক্সিজেন, এখানে সিলিকন, অক্সিজেনের হারটা পূরণ করে দাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে অক্সিজেন, এইখানে সিলিকন, এখানে একটা অক্সিজেন, হারটা পূরণ করে দিলাম। এখানে একটা অক্সিজেন, সিলিকন, একটা অক্সিজেন, একটা সিলিকন। তার মানে একটু খেয়াল রাখবা, একটা সিলিকন, তার চারপাশে চারটা অক্সিজেন, একটা সিলিকনের চার হাতে চারটা অক্সিজেন আছে, আর একটা অক্সিজেনের দুই হাতে দুইটা সিলিকন আছে। খেয়াল করে দেখো, চিত্রটা যখন আঁকবা তখন কি করবা, তোমাকে তো মুখস্থ চিত্র আঁকলে হবে না, বুঝে করতে হবে। সিলিকনের হাত কয়টা? চারটা। চার হাতে চারটা অক্সিজেন আছে, সব জায়গায় খেয়াল করো। অক্সিজেনের এই পাশে সিলিকন, এই পাশে সিলিকন। তাহলে সিলিকনের চার হাতে চারটা অক্সিজেন, এবং অক্সিজেনের দুই হাতে দুইটা সিলিকন, এভাবে করে মনে রাখতে হবে কাঠামোটা। তো এখানেও তোমরা অক্সিজেন দিতে পারো। তো এইভাবে করে আমরা বন্ধনটা করব। এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের পলিমারীয় চেইন, ঠিক আছে, পলিমারীয় চেইন। আচ্ছা আচ্ছা, বুঝে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো লেখা কি হয়েছে ওইটা, না হইলে বইলো, আমি আবার রিভার্স করব। কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এরা অম্লধর্মী, অম্লধর্মী অক্সাইড। কি ধর্মী অক্সাইড? অম্লধর্মী অক্সাইড। কেন জানো এরা কেন অম্লধর্মী অক্সাইড? কারণ যখন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে কার্বনিক অ্যাসিড। কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। এটার নাম কি? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড এটা একটা দুর্বল অ্যাসিড যদিও, তবুও সে কি তৈরি করছে? অ্যাসিড তৈরি করছে। মনে রাখবা, এইটা অম্লধর্মী অক্সাইড নাকি ক্ষারীয় অক্সাইড এটা বোঝার উপায় হচ্ছে তাকে পানির সাথে বিক্রিয়া করানো, এবং যদি অম্লধর্মী হয় তাহলে একটা ক্ষারের সাথে বিক্রিয়া করানো। তাহলে এটা যদি অম্লধর্মী হয়, যদি আমি এটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, বিক্রিয়া করালে কি হবে? সোডিয়াম কার্বনেট যোগ পানি, ক্ষমতা করলে এখানে কি হবে? 2 হবে। তাহলে দেখো, এটা যদি অম্ল হয়, এটা যদি ক্ষার হয়, তাহলে কি উৎপন্ন হবে? লবণ এবং পানি। এটা থেকে একটা প্রমাণ পাইলাম। আর একটা প্রমাণ পাইলাম এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড যখন পানির সাথে যুক্ত হয় তখন তৈরি করে অ্যাসিড। পক্ষান্তরে সিলিকন ডাইঅক্সাইড, সে পানির সাথে কোনো বিক্রিয়া করে না। কি করে না? সে পানির সাথে কোনো বিক্রিয়া করতে পারে না, যেহেতু এটা একটা পলিমারীয় চেইন, অনেক বড় বৃহৎ পলিমার দৈত্যাকার অণু। তো সে পানির সাথে বিক্রিয়া করবে না। বাট তাকে যদি তুমি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাও, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, যদি আমরা এটাকে অম্ল ধরি আর সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ক্ষার ধরি, তাহলে কি উৎপন্ন হবে? লবণ পানি। লবণটার নাম হবে সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেট, এটা হলো সোডিয়াম সিলিকেট আর পানি।
তো লবণ পানি যখন হবে তখন বুঝতে হবে যেটা একটা অম্লীয় অক্সাইড। তাহলে সিলিকন ডাইঅক্সাইডটাও কি একটা অম্লীয় অক্সাইড। আচ্ছা, এবার আসো, আরেকটা কথা মনে রাখবা। এটা তো তোলা হয়ে গেছে তাই তো, সোডিয়াম সিলিকেট প্লাস পানি। না হইলে বলবা। কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস, কিন্তু এটা হলো কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড কিন্তু কার্বন ডাইঅক্সাইড নয় কেন? এটা বিষাক্ত গ্যাস হইলো, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা কেন নয়? এটার কারণটা কি জানো? এটা কারণটা কি কেউ বলতে পারবা, কেন এটা হইলো? মনে রাখবা, আমাদের শরীরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিমাণ আছে, কার্বন ডাইঅক্সাইড চলাচল করে। কিন্তু যদি কার্বন মনোক্সাইড চলাচল করতো তাহলে কি হইতো জানো? সে রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হইতো। কার সাথে? রক্তের হিমোগ্লোবিন। হয়ে উৎপন্ন করতো কি? হয়ে উৎপন্ন করতো কার্বক্সি হিমোগ্লোবিন। কি উৎপন্ন করতো? কার্বক্সি হিমোগ্লোবিন। যখন সে এই উৎপন্ন পদার্থটা করত, এটা একটা জটিল যৌগ। কি যৌগ? জটিল যৌগ এবং অনেক স্থিতিশীল, অনেক স্থিতিশীল। যার কারণে এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের পরিবহন ক্ষমতা লোপ পাইতো। কারণ কি জানো, হিমোগ্লোবিন কি চাই? হিমোগ্লোবিন চাই সে যুক্ত হইতে কার সাথে? অক্সিজেনের সাথে। তার হওয়ার কথা ছিল কি জানো, অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন। সে সেটা তখন হইতে পারে না। সে তখন সেটা কি হইতে পারে না। কারণ কি? অ্যাফিনিটি কমায় দেয়। অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার যে একটা অ্যাফিনিটি, একটা যে অ্যাফিনিটি মানে কি, মানে বাংলা কি বলে, প্রবণতা। হিমোগ্লোবিনের যেটা প্রবণতা থাকে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার, সেটা প্রবণতাটাকে সে হ্রাস করে দেয়। যার কারণে তখন সে আর এটার সাথে যুক্ত হইতে চাইতে চায় না, পার্সেন্টেজটা কমে যায়। আমাদের শরীরে 98% এটা থাকে, হিমোগ্লোবিন আর অক্সিজেন, অক্সি হিমোগ্লোবিন। 98%। তখন এটা অ্যাফিনিটিটা যখন কমায় দিবে, তখন সে আর এই 98% থাকবে না। যেমন শরীর কি আক্রান্ত হবে, অক্সিজেনের অভাব দেখা দিবে, তখন মৃত্যুও হইতে পারে। কার্বন মনোক্সাইডের কারণে কি হইতে পারে? মৃত্যু হইতে পারে। যেমন বিভিন্ন যুদ্ধে দেখা যায় কি, বা কোন কোন দেশে আছে এরকম যে বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলা আসামিদের। হ্যাঁ, আসামিদের বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলা, সেখানে কিন্তু কার্বন মনোক্সাইডটা ইউজ করে। বুঝতে পারছো? কারণ একটা ঘরের মধ্যে যখন বন্দি করে রাখা হয় এবং সেখানে কার্বন মনোক্সাইড গ্যাসটা ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু আস্তে আস্তে তার অক্সিজেনের মাত্রা একদম কমে যায়। তখন এমনিতেই সে মারা যায়। কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা কেন বিষাক্ত না? কারণ কি জানো, কার্বন ডাইঅক্সাইডটার গঠনটা হচ্ছে সরল রৈখিক। গঠনটা কি? সরল রৈখিক। এবং আকারটা একটু বড়। কার্বন মনোক্সাইডের আকার, কার্বন ডাইঅক্সাইডের আকারটা একটু বড় হয়। যার কারণে সে কি করে না, হিমোগ্লোবিনটাকে সংবদ্ধ করে না, আবদ্ধ করে না। কার্বন ডাইঅক্সাইডটা কি করে না বলো তো, হিমোগ্লোবিনটাকে আবদ্ধ করতে পারে না তেমন একটা। যার কারণে বিষাক্ত না, অতটা সে বিষাক্ত না। তবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হবে। কখন বলো তো? যদি বদ্ধ ঘরে থাকা হয়, বা বায়ুটা অনেক বিষাক্ত হয়ে যায় কোনো কিছু টক্সিকের কারণে, বা এই যে ওয়ার গ্যাসের কারণে, মানে যেগুলো বিষাক্ত যুদ্ধ গ্যাসগুলো আছে সেগুলোর কারণে হইতে পারে। এগুলো হচ্ছে আর কি কারণ। তো আপাতত আমরা জানলাম যে হিমোগ্লোবিনটা, কার্বন মনোক্সাইডটা কেন হচ্ছে বেশি বিষাক্ত, এটা আমরা জানলাম। এবার আসো,
এবার আসলে আমরা 15 নাম্বার গ্রুপে যাই। কয় নাম্বার গ্রুপে? আমরা যাব হচ্ছে 15 নাম্বার গ্রুপে। 15 নং গ্রুপে কি কি মৌল ছিল? এটাকে বলা হয় কি? নিকটোজেন মৌল। কি বলা হয়? নিকটোজেন মৌল বা শ্বাসরোধকারী। সাদিয়া বলো তো, 15 নাম্বার গ্রুপের মৌলগুলোর নাম কি কি ছিল? হ্যাঁ, 15 নং গ্রুপের মৌলগুলোর নাম বলবো। জি। মিলাই গেছি তো। প্রথমটা কি? নাইট্রোজেন। নাইট্রোজেন, ফসফরাস। নলকূপের পানিতে আর্সেনিকের এখন থেকে অবশ্যই পরিমাণ বেশি। অবশ্যই ক্লাসে আসার আগে পড়াশোনা করে আসবে, আগের পড়া। নলকূপের পানিতে হ্যাঁ, আর্সেনিকের মাত্রই পড়ছি। বাংলাদেশে। তোমার আপু কি বলে নাই যে আমার ক্লাসে না পড়ে আসলে আমি কি বলি? হ্যাঁ, মাত্রই পড়ে আসছে, এই যে ওষুধ খাইছিলাম তো ঘুম থেকে আসছি, এখন চোখে ঘুম ঘুম। দেখো, আর্সেনিক এবং অ্যান্টিমনি এই দুইটা কি? অপধাতু। এই দুইটা কি? অপধাতু। অপদার্থ। বিসমাথটা হচ্ছে তেজস্ক্রিয়। বিসমাথটা কি? তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়। আর মনে রাখবা, নাইট্রোজেনের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হলো নাইট্রোজেন। মনে রাখতে হবে, নিষ্ক্রিয় গ্যাসের পরে, অবজেক্টিভে তোমাদের আছে এটা, নিষ্ক্রিয় গ্যাসের পরে, এবং এটা মেডিকেল ওয়ার্ডস ছিল দুইবার, সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে কোনটা? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নাইট্রোজেন। সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন। কেন জানো? কারণ নাইট্রোজেন এটা হলো ত্রিবন্ধন গঠন করে। কি বন্ধন? ত্রিবন্ধন। এদের বন্ধন শক্তির মান জানো কত? 945 কিলো জুল পার মোল। মানে অনেক বেশি। এই শক্তিটাকে ভাঙতে অনেক পরিমাণ শক্তি দিতে হয়, এই বন্ধনটাকে ভাঙতে। প্রায় 945 কিলো জুল পার মোল। যার কারণে আমরা যেমন ওই যে পড়ছিলাম, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আয়নীকরণ বিভবের মান সবচেয়ে বেশি। কারণ কি? এই বন্ধনটাকে ভাঙতে, ইলেকট্রন সরাইতে অনেক শক্তি লাগে, অনেক তাপ লাগে। তেমনি ভাবে নাইট্রোজেনের এই বন্ধনটাকে ভাঙতেও কি লাগে? অনেক পরিমাণ শক্তির প্রয়োজন হয়। যার কারণে এটা কি হিসেবে ব্যবহার করা হয়? নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। মনে থাকবে? আচ্ছা। এখন নাইট্রোজেনের সবচেয়ে বড় উৎস কোনটা? সবচেয়ে বড় উৎস হচ্ছে বায়ু। নাইট্রোজেনের সবচেয়ে বড় উৎস কি? বায়ু। সবচেয়ে বড় উৎস হচ্ছে বায়ু। সবচেয়ে বড় উৎস কোনটা নাইট্রোজেনের? বায়ু। রিয়া কোথায় গেল? ফাবিহা? রিয়ার বলে খারাপ লাগতেছে। ওর খারাপই লাগবে। দেখো, নাইট্রোজেনের সবচেয়ে বড় উৎস কোনটা? বায়ু। কেন জানো? কারণ 78%। বায়ুতে কত পার্সেন্ট থাকে নাইট্রোজেন? 78%। তাহলে মনে রাখবা, যদি প্রশ্ন করা হয় বায়ুর নাইট্রোজেনের আংশিক চাপ কত, কি আংশিক চাপ, তাহলে এটা কিভাবে বের করবা? খুবই সহজ, 78/100 কত হয়? 0.78। তাহলে পার্সেন্টেজ থাকলে তোমরা কিন্তু আংশিক চাপটা বের করবা এইভাবে। মনে থাকবে? যদি অক্সিজেনের কথা বলে তাহলে কিভাবে বের করবা? 21/100, তাহলে কত হবে? 0.21। এটা হলো আংশিক চাপ বের করার সূত্র। তোমাদের কিছু যৌগের নাম বলে দেই, সেগুলো একটু মুখস্থ করবা। যেমন দেখো, ফসফরাসের অনেকগুলো আকরিক আছে। ফসফরাসের কিছু আকরিক আছে এবং উৎস আছে। তো ফসফরাসের উৎস কি? যেমন আমাদের অস্থি গুলো আছে না, হাড় গুলো আছে না, এখানের অস্থি বা হাড়ের অস্থির 60% হচ্ছে কি, এখানে কি থাকে? ক্যালসিয়াম ফসফেট থাকে। কি থাকে?
ক্যালসিয়াম ফসফেট থাকে। অস্থির 60% হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। তারপরে এই যে 15 নম্বর গ্রুপটা, এই 15 নং গ্রুপের এই 15 নং গ্রুপের মৌলগুলোর পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। কি প্রদর্শন করে? পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। যেমন -3, +3, +5 এরকম অনেকগুলো কি করতে পারে? জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। এখন একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই যে কিভাবে পারে। দেখো, নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে। কয়টা? 5টা অক্সাইড। একটা N2O, একটা NO, একটা N2O3, একটা NO2, একটা N2O5। কোনটার নাম কি আমি বলি? ডাইনাইট্রোজেন অক্সাইড। এটার নাম কি? ডাইনাইট্রোজেন অক্সাইড। ডাইনাইট্রোজেন অক্সাইড, দুইটা নাইট্রোজেন দেখে এখানে নাম কি দিছি? ডাইনাইট্রোজেন অক্সাইড। এটার নাম কি? এটার নাম নাইট্রিক অক্সাইড। কি অক্সাইড? নাইট্রিক অক্সাইড। এটার নাম কি বলো তো? ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। নাম কি? ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। দুইটা নাইট্রোজেন, তাই নাম হলো ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। ট্রাই অক্সাইড। এটার নাম কি? এটার নাম নাইট্রোজেন ডাইঅক্সাইড। শুধু নাইট্রোজেন ডাইঅক্সাইড, কারণ দুইটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন, দুইটা অক্সিজেন আছে। এই জন্য কি বলা হয়েছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। দুইটা অক্সাইড আছে। এটার নাম কি? ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এখন দেখো, অক্সিজেন যদি -2 হয়, তাহলে এটা কত হবে? এখানে +1, জারণ মান +1 হবে। এখানে যদি -2 হয়, এটা হবে +2। এখানে যদি -2 হয়, এখানে হবে +3। কারণ কি বলতো? জারণ মান হিসাব করে কিভাবে? পজিটিভ এবং নেগেটিভ ইকুয়াল টু কত হইতে হবে? 0। পজিটিভ প্লাস নেগেটিভ কি হইতে হবে? ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি -2 হয়, এখানে হবে +4। এখানে -2 হইলে এখানে হবে +5। দেখো, নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে। 5টা অক্সাইডে 5টা ভিন্ন জারণ মান দেখা যাচ্ছে, +1 থেকে একদম +5 পর্যন্ত। আবার দেখো, একটু আগে বলছি যে NH3, NH3 মানে কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কত নাইট্রোজেনটা দেখো তো। হাইড্রোজেন যদি +1 হয়, হাইড্রোজেনটা +1, তাহলে এটা কি হবে? -3। তাহলে অ্যামোনিয়াতে কিন্তু -3 দেখা যাচ্ছে আবার। তাহলে অ্যামোনিয়াতে -3, এখানে +1, এখানে +2, এখানে +3, এখানে +4, এখানে +5। তাহলে অনেকগুলো কি জারণ অবস্থা পরিবর্তনশীল দেখা যাচ্ছে। এখন দেখো, ফসফরাস ফসফরাস ব্যতীত, দেখো এগুলো কি লেখা হয়েছে তো নাকি? দেখো, ফসফরাসের দুইটা স্থায়ী ফসফরাসের কি আছে? দুইটা স্থায়ী অক্সাইড আছে। একটা P2O3, একটা P2O5। এখন দেখো, আমি তোমাকে একটু দেখাই দেই। যদি নাইট্রোজেন, দেখো, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড আর P2O5 ডাইফসফরাস পেন্টাঅক্সাইড, এ যদি পানির সাথে যুক্ত হয় আর এটা যদি পানির সাথে যুক্ত হয়, তাহলে কি হয় বলো তো? এখানে হয় নাইট্রিক অ্যাসিড, আর এখানে হয় ফসফরিক অ্যাসিড। তাহলে খেয়াল রাখবা, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড এটা যদি পানির সাথে বিক্রিয়া করে, তখন উৎপন্ন হবে নাইট্রিক অ্যাসিড। আর P2O5 যদি যুক্ত হয়, তাহলে উৎপন্ন হবে ফসফরিক অ্যাসিড। এখন খেয়াল করো, আরেকটা জিনিস মনে রাখবা, যে বিসমাথ ব্যতীত, দেখো, বিসমাথ ব্যতীত এই গ্রুপের অন্যান্য যে মৌলগুলো আছে, অন্য মৌলগুলো, বিসমাথ ব্যতীত অন্য মৌলগুলো কি প্রদর্শন করে? বহুরূপতা প্রদর্শন করে। বহুরূপতা প্রদর্শন করে।
বহুরূপতাটা কি বলতো? এটা হচ্ছে এক একটা মৌলের তিনটা বা দুইটা করে রূপ থাকে, যে সে কি হিসেবে কাজ করে। যেমন আমি তোমাকে বলি, ফসফরাস। ফসফরাসের তিনটা রূপ আছে। কয়টা রূপ আছে? তিনটা। তিনটা রূপভেদ আছে। তিনটা রূপভেদ আছে। একটা হচ্ছে শ্বেত। শ্বেত মানে হচ্ছে সাদা, সাদা ফসফরাস। একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে লোহিত। এখন বলো তো বিসমাথের কেন নাই? কারণ বিসমাথ হচ্ছে তেজস্ক্রিয় মৌল। কি মৌল? তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌলের কি থাকে না? বহুরূপতা থাকে না, কারণ এখান থেকে তিনটা রশ্মি বের হয়, আলফা, বিটা, গামা। সো এখানে কি থাকতে পারবে না? বহুরূপতা থাকতে পারবে না। বিসমাথ ব্যতীত অন্য যে মৌলগুলো আছে, যেমন ফসফরাসের তিনটা রূপভেদ আছে: শ্বেত, কালো এবং লোহিত। আবার আর্সেনিকের দেখো, আর্সেনিকের আবার কি কি রূপভেদ আছে এখানে লিখতে, উপরে দেখো। আর্সেনিকের আছে হচ্ছে কি, ধূসর আর্সেনিক আছে, ধূসর, হলুদ এবং কালো। ধূসর এবং হলুদ, কালো, এগুলো রূপভেদ আছে। আবার অ্যান্টিমনি এবং টিন, অ্যান্টিমনি এবং টিন এদেরও কিন্তু রূপভেদ আছে, বুঝছো? অ্যান্টিমনি, টিন এদেরও করে তিনটা করে আছে রূপভেদ। অ্যান্টিমনি মানে হচ্ছে এসবি, আর টিন মানে হচ্ছে এসএন। এদের তিনটা করে কি আছে? রূপভেদ আছে। তিনটা করে, নাম জানতে হবে না, জাস্ট মনে রাখবা যে তিনটা করে কি আছে? রূপভেদ আছে বা বহুরূপতা আছে। অ্যান্টিমনি এবং টিন, এদের তিনটা করে আছে। আর অক্সিজেন আছে না, অক্সিজেন, এদের কয়টা? এদের রূপভেদ হচ্ছে দুইটা, O2 আর O3। একটা অক্সিজেন গ্যাস, একটা ওজোন গ্যাস। এই দুইটা কি আছে? রূপভেদ আছে। প্রমিত, কালকে কিন্তু খাবার দিব না, খালা। কালকে খাবার দিবে না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, দেখো তোমাদের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে NCl3 গঠিত করলেও NCl5 গঠিত হয় না কেন? PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? NF3 ব্যতীত, NF3 ব্যতীত অন্যান্য হ্যালাইড পানির সংস্পর্শে দেখো, এই তিনটার একটাই উত্তর। এই তিনটার কি একটাই উত্তর, সেটা কি বলো? তিনটা প্রশ্নের উত্তর একটা মাত্র। ধরনের আকার বলবো। ক্লোরিনের আকার এজন্য পড়ো। এগুলি মানে পাথর জায়গা পায়নি। দেখো, এখানে ক্লোরিনের কথা আসলে হবে না, সবগুলোর মধ্যে ক্লোরিন আছে। এখানে কেন্দ্রীয় মৌল কোনটা? নাইট্রোজেন। এটাকে ফসফরাস, এখানে নাইট্রোজেন। মনে রাখতে হবে, যখন এই মৌলগুলোর মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকবে না, তখন তারা কি হইতে পারবে না? ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে না। ধরো NCl3, এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে? ক্লোরিন দেয় একটা, নাইট্রোজেন দেয় একটা, ক্লোরিন দেয় একটা, নাইট্রোজেন দেয় একটা, ক্লোরিন দেয় একটা, নাইট্রোজেন দেয় একটা। মোট বন্ধন জোড় কয়টা? তিনটা। বন্ধন জোড় কয়টা? তিনটা, মানে ছয়টা। কয়টা ইলেকট্রন আছে? ছয়টা ইলেকট্রন আছে। কিন্তু NCl5 যখন গঠিত হইতে হবে,
তখন তাদের বন্ধন জোড় লাগবে মোট 10টা ইলেকট্রন লাগবে। কয়টা লাগবে? 10টা। এখন অষ্টক পূর্ণ করতে হইলে কয়টা লাগে? ইলেকট্রন 8টা। এখন কি করতে হবে? তাকে অষ্টক সম্প্রসারণ করতে হবে। অর্থাৎ অষ্টক সম্প্রসারণটা হচ্ছে 8-এর বেশি ইলেকট্রন গ্রহণ করা। এই ক্ষমতা থাকতে হইলে তাকে কি করতে হবে? ফাঁকা ডি অরবিটাল লাগবে। কিন্তু খেয়াল করে দেখো, নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে কি হয় দেখো, 1s2, 2s2, 2p3। ফসফরাসের করলে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এখন বলো, 2d নামে কোন অরবিটাল কি আছে? নাই। বাট এটার পরে কি আছে? 3d আছে। সো ডি অরবিটালটা কি এখানে ফাঁকা না? সো যখন ডি অরবিটালটা ফাঁকা থাকবে, তখন সে কি করতে পারে? মুক্তজোড় ইলেকট্রন গুলো গ্রহণ করতে পারে, বা ইলেকট্রন গুলো গ্রহণ করে নিতে পারে। যার কারণে পিসিএল 5 অবশ্যই গঠিত হইতে পারবে, বাট এনসিএল 5 হইতে পারবে না, কারণ এদের মধ্যে কি নাই? ফাঁকা ডি অরবিটালটা নাই। সবগুলোর ব্যাখ্যা একই। যদি তোমাকে প্রশ্ন করে যে OF4, OF6 গঠিত হয় না, কিন্তু SF4, SF6 গঠিত হয় কেন? একই উত্তর সেটা কি? যে অক্সিজেনের মধ্যে ফাঁকা ডি অরবিটালটা নাই, কিন্তু সালফারের মধ্যে কি আছে? ফাঁকা ডি অরবিটালটা আছে, যার কারণে সে কি করতে পারে? বিজোড় ইলেকট্রন গুলো, বা তোমার কি বলে এটাকে, মুক্তজোড় ইলেকট্রন গুলো গ্রহণ করতে পারে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে দেখাইতে হবে। তাহলে এখন এই কোশ্চেনের ব্যাখ্যাটা তোমরা লেখো। পারবো অবশ্য, জাস্ট বেসিকটা লিখে দিলাম, বললাম। আর বাকিটুকু নিজে করে নিতে পারবো আশা করি। এখন খেয়াল করো, এই যে আরেকটা কোশ্চেন দিছে যে NF3, এটা কি হয় না? আদ্র বিশ্লেষিত হয় না। কিন্তু বাকি যে হ্যালাইড গুলো আছে, বাকি হ্যালাইড বলতে কি বোঝায় বলো তো? বাকি হ্যালাইড বলতে কি বোঝায়? এইটা বিশ্লেষিত হয় না, আদ্র বিশ্লেষিত হয় না। কিন্তু তোমার NCl3, PCl3, এরা হয়। এরা হয়। কেন হয়? কেন হয় এবং এটা কেন হয় না বলো তো? কারণ হচ্ছে, আদ্র বিশ্লেষিত হওয়া মানে কি খেয়াল করো, তাকে পানির সাথে কি করতে হবে? বিক্রিয়া করতে হবে। পানির মধ্যে কি থাকে? দুইটা মুক্তজোড় থাকে। দুইটা কি থাকে? মুক্তজোড় থাকে। এখন তারা যদি মুক্তজোড় গুলো গ্রহণ করতে চায়, তাদের মধ্যে কি, নাইট্রোজেনের মধ্যে, ফ্লুরিনের মধ্যে কোথাও কি ডি অরবিটালটা আছে ফাঁকা? এদের মধ্যে ফাঁকা ডি অরবিটাল নাই। যার কারণে তারা কি করতে পারে না? পানির এই মুক্তজোড় গুলো গ্রহণ করতে পারে না। যার কারণে তারা কি হইতে পারে না? আদ্র বিশেষিত হইতে পারে না। কিন্তু NCl3 পারে, কিন্তু এবং PCl3ও পারে। কারণ কি? কারণ নাইট্রোজেনের মধ্যে ফাঁকা অরবিটাল না থাকলেও ক্লোরিনের মধ্যে কি আছে? ফাঁকা অরবিটালটা আছে। এবং এখানে কি, ফসফরাসের মধ্যেও আছে, ক্লোরিনের মধ্যেও আছে, দুইজনের মধ্যে আছে। যার কারণে তারা কি করতে পারে? আদ্র বিশেষিত হইতে পারে। এটাই উত্তর। তাহলে খেয়াল রাখবা, NCl3, NCl3 যখন পানির সাথে বিক্রিয়া করে, তখন তারা কি হয়? অ্যামোনিয়া গ্যাস হয়। আর কি হয়? একটা অ্যাসিড হয়, হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা, এখন দেখো, এটাকে বলা হয় কি? হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড। আর এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখন সমতা করলে কি হয়? এখানে 3 হয়। আর PCl3 যখন পানির সাথে বিক্রিয়া করে, তখন কি হয় বলো তো? তখন হয় হচ্ছে ফসফরাস অ্যাসিড। কি হয়?
ফসফরাস অ্যাসিড আর HCl। সমতা করলে এখানে 3 হবে, এখানে 3 হবে। ও এইখানে আর একটা জিনিস মিসিং গেছে, পানির এখানে 3 দেওয়ার পরে এখানে তো হাইড্রোজেন মিলে না এখনো, এখানে 3 দিয়ে দাও। আচ্ছা, এটা হলো তোমার বিক্রিয়া। তাহলে তুমি কি করবা? ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যার মধ্যে তোমাকে অবশ্যই লিখতে হবে যে NCl3 এবং PCl3 এরা কেন আদ্র বিশ্লেষিত হইতে পারলো। কারণ ফসফরাস এবং ক্লোরিন এদের দুজনের মধ্যে কি আছে? ফাঁকা ডি অরবিটালটা আছে, মনে রাখবা। যখনই ফাঁকা ডি অরবিটাল থাকবে এবং কি করতে পারবে, মুক্তজোর গুলো গ্রহণ করতে পারবে, মুক্তজোর ইলেকট্রন গুলো কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, তখন সেখানে কি বন্ধন গঠিত হয়? সন্নিবেশ বন্ধন। মনে রাখবা, যদি একজন শুধুমাত্র দেয় আর একজন শুধুমাত্র নেয়, সে কাউকে দিচ্ছেও না নিবেও না, শুধুমাত্র নিবে, সরি, শুধুমাত্র নিবে বাট কাউকে দিবে না। যেমন এই যে এখানে পানি থেকে, এখান থেকে মুক্ত চলে যাবে এখানে, সে কিন্তু কাউকে দিচ্ছে না, ক্লোরিন ফসফরাস কাউকে দিবে না, শুধুমাত্র নিবে। এই যে বন্ধনটা, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। এখানে কি বন্ধন হয়? সন্নিবেশ বন্ধন গঠন করবে। এই কথাগুলো কিন্তু তোমার ব্যাখ্যার মধ্যে লিখে দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবা না ফুল। সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে। এখন দেখো তাহলে NCl3 PCl3 এরা কি হইতে পারে? আদ্র বিশেষিত হইতে পারে, কিন্তু NF3 এটা পারে না, এটা অলরেডি আমরা বলছি ব্যাখ্যাটা। এখন আরেকটা আমরা আসি, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া 3টা কাজ করে। সে হচ্ছে একটা ক্ষারক। কারণ কি, আমরা ব্রনিস্টেড ব্রনিস্টেড লাউরির মতো বার্তা আসছে না, সেখানে কিন্তু আমরা দেখছি এটা ক্ষারক। সে একটা বিজারক, সে একটা কি, বিজারক। এবং সে একটা লিগ্যান্ড। শুধু লিগ্যান্ড না, উৎকৃষ্ট লিগ্যান্ড। কি লিগ্যান্ড? উৎকৃষ্ট লিগ্যান্ড। এটা কেন ক্ষারক? কারণ হচ্ছে ব্রনিস্টেড লাউরির মতবাদে বলা হয়েছে, যারা মুক্তজোর ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে, সরি, যারা প্রোটন গ্রহণ করতে পারে, যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষারক। ব্রনিস্টেড লাউরি কি বলছিল? যে যারা প্রোটন গ্রহণ করতে পারবে তারা হচ্ছে ক্ষারক। যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া যখন কি গ্রহণ করে, প্রোটন গ্রহণ করে, তখন সে কি হয়? NH4+ হয়। তো সে একটা ক্ষারক। আবার লিগেন্ডের কাজ কি জানো? লিগেন্ডের কাজ হচ্ছে যখন জটিল যৌগ তৈরি করে, যখন কি করে, জটিল যৌগ তৈরি করে, তখন তারা কি করে, তখন তারা মুক্তজোর ইলেকট্রন গুলো দান করে। কি করে? মুক্তজোর ইলেকট্রন দান করে। তাহলে লিগেন্ডের কাজ কি? জটিল যৌগ তৈরি করার সময় মুক্তজোর ইলেকট্রন গুলোকে সে কি করবে, দান করবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমাদের অলরেডি পড়াইছি, আমি আমি জানি এটা পড়াইছি। সেটা কি? যে NH3 ও PH3 উভয়ই ক্ষার, উভয়ই ক্ষার ধর্মী। এটা ব্যাখ্যাটা বলবা হচ্ছে, ফাবিয়া বলবা। উভয়ই ক্ষার ধর্মী, কিন্তু ফসফিন অপেক্ষা ফসফিন অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী কেন? অধিক ক্ষারধর্মী কেন? বলো তো ব্যাখ্যাটা। ভাবিয়া বলো তো যে ফসফিন অপেক্ষা NH3 কেন অধিক ক্ষারধর্মী? বলো তো। পারো না? এটা পারো না? পড়াইছি না? ঘুমাইছো নাকি?
ভাবে কি ক্লাসে আসো না নাই, চলে গেছো? সাবা বলো তো। সাবা বলতে পারবা? না, কেন, পরিবেশ শোষণে পড়াইছি না এটা? এই ফাবিয়া কই রে? ফাবিয়া কি ক্লাসে আছে? ফাবিয়া, আছি কিন্তু পারি না। আর এখানে গ্রহণ করতে পারে, মানে বেশি গ্রহণ করতে এটা পারে। আমি পরিবেশ শোষণে পড়াইছি, তাও তুমি পারো না? এটা কোনো কথা? এটা ব্যাখ্যাটা কি ছিল দেখো, আমি বলি, আবার বলি শোনো। নাইট্রোজেন এবং ফসফরাস, এদের প্রথমে দেখতে হবে কি, তড়িৎ ঋণাত্মকতা। কি দেখতে হবে? তড়িৎ ঋণাত্মকতা। ফসফরাসের হচ্ছে 2.1 বা 2.2 এরকম, আর এটা হচ্ছে 3.5, 3.0। তাহলে দেখো, যার কি বেশি, তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি হয়, তার ক্ষেত্রে কি হয় বলো? তার ক্ষেত্রে কি হয়? সেই ইলেকট্রন গুলোকে কি করে, নিজের দিকে আকর্ষণ করে। কি করে? ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা তার দিয়ে বেশি থাকে। আর যারটা কম থাকে মান, তার কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণটা একটু কম থাকে। এখন অ্যামোনিয়া অধিক ক্ষারধর্মী, এটা বুঝবা কিভাবে? যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে চায়, তাহলে কি সে সহজে কি করতে পারবে, ইলেকট্রন গুলো, প্রোটন গুলো কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। এবং সহজে সে কি করতে পারবে, তার মুক্ত যে ইলেকট্রন গুলো আছে না, সেগুলো দান করতে পারবে। 2 নাম্বার কথা হচ্ছে, ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের আকারটা ছোট। কি ছোট? আকার ছোট। এটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। লিখে দেওয়ার পরে যদি না পারো, তাহলে তো কি 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 লিখে দিলাম, এটা ব্যাখ্যাটা লিখে দিয়েছিলাম যে নাইট্রোজেনের কি বেশি, রয়েছে অণুতার বেশি, আর ফসফরাসেরটা কম, যার কারণে কি নাইট্রোজেন কি করতে পারে, সহজে ইলেকট্রন গুলো দান করতে পারে, এবং সে প্রোটন গুলোকে গ্রহণ করতে পারে সহজে। কারণ যার মধ্যে মান বেশি, তার কি বেশি, ইলেকট্রন ঘনত্বটা বেশি। যখন ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, তখন কি হবে, দান করার ক্ষমতা বেড়ে যাবে না? আর ফসফরাসের আকার বড়, নাইট্রোজেনের আকার ছোট। এটা দিয়ে ব্যাখ্যা করবা। করো না করো, পড়াশোনা না করলে কি করবা বলো? এইসব থিওরি যদি মনে না থাকে, নর্মাল একটা থিওরি, নর্মাল থিওরি যদি মনে না থাকে, তাহলে হবে? বেশিরভাগ ব্যাখ্যা তো এগুলো দিয়েই, ডি অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল আছে, তড়িৎ মান বেশি কম, এগুলো দিয়ে ব্যাখ্যা। আকার ছোট আকার বড়, এটা দিয়ে ব্যাখ্যা, বেশিরভাগ ব্যাখ্যা। যখনই তোমাকে কোশ্চেন ধরবো এরকম, তখনই তুমি মাথার মধ্যে 3টা জিনিস আনবা। ফার্স্টে যে এটা আমি আকার দিয়ে ব্যাখ্যা করব, নাকি হচ্ছে ডি অরবিটাল দিয়ে ব্যাখ্যা করব, নাকি হচ্ছে তড়িৎ চুম্বকত্ব দিয়ে ব্যাখ্যা করব, কোনটা দিয়ে ব্যাখ্যা করলে ভালো হয়। তখন তোমাকে এটা মানে মাথার মধ্যে ইয়ে করে নিতে হবে, ব্রেনের মধ্যে। দেখো, এটার নাম কি, অ্যামোনিয়া। এটার নাম হাইড্রোজেন, আর এটার নাম হাইড্রোজোয়িক অ্যাসিড। এটার নাম হাইড্রাজিন, হাইড্রাজিন। আর এটার নাম হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড। এই তিনটা হচ্ছে নাইট্রোজেনের হাইড্রাইড। কি? নাইট্রোজেনের হাইড্রাইড, নাইট্রোজেনের হাইড্রাইড। আচ্ছা, এবার আসো হচ্ছে 16 নাম্বার গ্রুপে।
16 নং গ্রুপ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যালোজেন, চ্যালকোজেন মৌল। কি বলা হয় এটাকে? চ্যালকোজেন। চ্যালকোজেন মানে কি? যারা আকরিক উৎপন্ন করতে পারে, যারা যারা আকরিক উৎপন্ন করতে পারে। এখানে কি কি মৌল আছে? ও এসএসসি তে পড়ে: অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। আর একটা আছে কি, নিচে আছে লিভার মোরিয়াম। হ্যাঁ, লিভার মোভিয়াম। তো মনে রাখতে হবে এই দুইটা, পোলোনিয়াম এবং লিভার মোভিয়াম, এটা হচ্ছে তেজস্ক্রিয়। আর কি তেজস্ক্রিয়। এই দুইটা হচ্ছে তোমার কি অধাতু। এই দুইটা কি অধাতু। এটা অধাতু, এটা অধাতু, সবগুলোই মোটামুটি অধাতু এখানে। আচ্ছা, টেলোরিয়ামটা হচ্ছে অপধাতু। এটাকে আমরা অপধাতু বলতে পারি। কি বলতে পারি? অপধাতু বলতে পারি। আচ্ছা, অধাতু এবং অপধাতুর মধ্যে পার্থক্যটা কি বলতো? অধাতু মানে হচ্ছে ধাতু না, একদমই কি ধাতু না। আর অপধাতু মানে হচ্ছে ধাতু, কিন্তু এখানে কিছু অপমিশ্রণ আছে। এখানে কিছু অপমিশ্রণ আছে, যে জন্য নাম হয়েছে অপধাতু। ঠিক আছে? ধাতুর ক্ষমতা আছে, বাট এখানে কিছু অপমিশ্রণ আসছে, এই জন্য এটা অপধাতু। অপধাতু গুলোর তাপমাত্রা একটু বেশি হয়, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমরা আকরিক জানি, কয়েকটা আকরিকের নাম জানি, যে কি কি আকরিক আছে। যেমন এইচজিএস, এটাকে বলা হয় সিনাবার। কি বলা হয়? সিনাবার। এটাকে বলা হয় জিঙ্ক ব্লেন্ড। কি বলা হয়? জিঙ্ক ব্লেন্ড। এটাকে বলা হয় অরপিমেন্ট। আর্সেনিক এবং সালফারের যৌগ, এটাকে বলা হয় কি অরপিমেন্ট। আর এটাকে বলা হয় গ্যালেনা, পিবিএস, লেড সালফাইড, গ্যালেনা। এই আকরিক গুলোর নাম মনে রাখবা, অবজেক্টিভে আসে। সিনাবার, জিঙ্ক ব্লেন্ড, অরপিমেন্ট এবং গ্যালেনা। আরো আছে, এগুলা লাগবে না যদিও তোমাদের। এখন আসো, অক্সিজেন সম্পর্কে একটু আলোচনা করি। অক্সিজেনের জারণ মান কয়টি বলো তো? তিনটি। কয়টি? তিনটি। একটা -2, একটা -1, একটা -12। -2 কখন হয়? সব ক্ষেত্রে -2 হয়, সকল ক্ষেত্রে। যেমন পানি বলো, অক্সিজেনের যেগুলো আমরা অক্সাইড পড়ছি একটু আগে, নাইট্রোজেনের যে অক্সিজেন গুলো পড়ছি না, নাইট্রোজেনের অক্সাইড গুলো সব জায়গায় -2। সব জায়গায় কি -2। মানে অক্সিজেন কিন্তু -2 হিসেবে কাজ করে সব সময়। -1 কোথায় হয় বলো তো? পার অক্সাইডে। তোমরা তো শুধু এটাই জানো যে এইটা হলো পার অক্সাইড, এটার নাম কি হাইড্রোজেন পার অক্সাইড। এটা বাদেও এটাকেও মনে রাখবা যে এটাকে বলা হয় কি সোডিয়াম পার অক্সাইড। এখানেও কিন্তু -1, এখানে -1। আবার এটাকে বলা হয় কি বেরিয়াম পার অক্সাইড। দেখে মনে হইতেছে যে এখানে -2 হবে মনে তো, বাট এখানে কিন্তু -1। কিভাবে জানো? কারণ এটা +2। মনে রাখবা, ধাতুর জারণ মান কখনো চেঞ্জ হয় না। যেমন সোডিয়াম, বেরিয়াম, এরা হলো ধাতু। ধাতু জারণ মান কখনো চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই হবে। +1 হলে +1, +2 হলে +2, +3 হলে +3। এটা চেঞ্জ হয় না, যার কারণে এটা কিন্তু অক্সিজেনটা কি হয়ে গেছে, -1 হয়ে গেছে। এগুলো কিন্তু বইয়ে নাই, এটা বইয়ে আছে শুধু। এটা হলো সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। খেয়াল করো, আমরা জানি ধাতুর কি চেঞ্জ হয় না, জারণ মান চেঞ্জ হয় না। এটা +1, তাহলে এখানে কি হবে, -1/2 হবে। কি হবে? -1/2। এটা হলো জারণ মানের জিনিস। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে কি জানো, যে আমি একটু আগে বলছি যে SF2, SF4, SF6 গঠিত হলেও OF4, OF6
গঠিত হয় না কেন? কারণ কি বলতো? যে অক্সিজেনের মধ্যে কি নাই? ফাঁকা ডি অরবিটালটা নাই, যার কারণে তারা কি করতে পারে না? অষ্টক সম্প্রসারণ করতে পারে না। ফাঁকা ডি অরবিটালটা থাকতে পারলেই সেখানে কি সম্ভব? অষ্টক সম্প্রসারণ সম্ভব। মুক্ত জড় ইলেকট্রন গুলো গ্রহণ করতে পারবে তখন। কিন্তু না থাকলে তো পারবে না। না থাকলে তো কি অষ্টক সম্প্রসারণ হবে না। এটাই মাথায় রাখবা। কারণ SF4 SF6 এখানে কি হয়েছে? অষ্টক সম্প্রসারণ হয়েছে, অষ্টক সম্প্রসারণ হয়েছে। এখন খেয়াল করো, অক্সিজেনের কিছু যৌগ পড়তে হবে। কি পড়তে হবে? যৌগ, যেগুলো তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো, অক্সিজেনের অক্সাইড সমূহ, অক্সাইড সমূহ সৃজনশীলও আসবে, অবজেক্টিভে আসবে। 100%, 100% আসবে যে কোনো পরীক্ষায়। অক্সাইড সমূহ, প্রথমে হচ্ছে অম্লীয় অক্সাইড। কি অক্সাইড? অম্লীয় অক্সাইড। এটা চিনবা কিভাবে? মনে রাখবা, যেগুলো অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড গুলো হয় অম্লীয় অক্সাইড। যেমন কার্বন ডাইঅক্সাইড, এটা একটা অম্লীয় অক্সাইড। কারণ কি জানো? যখন তাকে পানির সাথে বিক্রিয়া করাবা, তখন সে কি হবে? কার্বনিক অ্যাসিড। অর্থাৎ বেশিরভাগ অক্সাইডকে যদি পানির সাথে বিক্রিয়া করাইলে কার্বনিক অ্যাসিড হয় বা অ্যাসিড হয়, তাহলে সেটা অম্লীয় অক্সাইড। যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। পানির সাথে বিক্রিয়া করো, কি করো? পানির সাথে। তাহলে এটা কি হবে? সালফিউরিক অ্যাসিড। এটা কি হবে? সালফিউরিক অ্যাসিড। আর এটা হবে সালফিউরাস। এটা কি হবে? সালফিউরাস। এটা হবে সালফিউরাস আস। ঠিক আছে, সালফিউরাস। এটা হলো সালফিউরিক। পেমেন্ট কত? ইংলিশে একটা স্যারের পরে মজা নাই, তিনটা স্যারের পরে মজা, বা দুইটা পরে। একটা পরে তেরো না। একটা যাওয়া আসে তো খরচ লাগবে ওটা। আমিও দশের নিচে এনে পড়ানো উচিত না। বিশ্বাস কর, এখানে দশের নিচে পড়াইলে যাতায়াত ভাড়া তো তোর 100 টাকা লাগে। তুই যাতায়াত ভাড়া আমি দশের নিচে পড়াইলে আমার লস না? দেখো, তারপর হচ্ছে N2O5। N2O5 যখন পানির সাথে বিক্রিয়া করে, তখন কি হয়? নাইট্রিক অ্যাসিড। কি হয়? নাইট্রিক অ্যাসিড। তাহলে যখন অ্যাসিড হবে তখন বুঝবা সেটা অম্লীয় অক্সাইড। তারপর P2O5 যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন কি হবে? ফসফরিক অ্যাসিড। কি হবে? ফসফরিক অ্যাসিড। তাহলে এগুলো মনে রাখবা, তাহলে হবে। আর আরেকটা আছে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন কি হবে? এটা হবে নাইট্রাস অ্যাসিড। কি হবে? নাইট্রাস অ্যাসিড। কি হবে? নাইট্রাস। এটা নাইট্রাস। আর এটা নাইট্রিক অ্যাসিড। NO3 থাকলে নাইট্রিক অ্যাসিড, আর NO2 থাকলে নাইট্রাস অ্যাসিড। এখন আপনারা তো ভুল করবেন এখানে। এটার নাম কি? এটার নাম নাইট্রিক অক্সাইড। এটার নাম কি? NO। এটার নাম নাইট্রিক অক্সাইড। খেয়াল করো, NO মানে হচ্ছে নাইট্রিক, নাইট্রিক অক্সাইড। আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রাস অ্যাসিড। তিন জিনিস। ঠিক আছে। তাহলে নাইট্রিক অক্সাইড কোনটা, নাইট্রিক অ্যাসিড কোনটা, এটা চিনতে হবে। এখন আসো ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড কোনটা? যেগুলো ক্ষারের অক্সাইড, যেগুলো 1 নম্বর 2 নম্বর গ্রুপের যে ক্ষারগুলো আছে না, যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, তারপর হচ্ছে এমনি যে ডি অরবিটালের যে ক্ষারগুলো আছে, কপার অক্সাইড, আয়রন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। মানে ধাতুর যে অক্সাইড গুলো আছে মনে রাখবা, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয় অক্সাইড। ধাতুর অক্সাইড গুলো কি অক্সাইড বলতো? ক্ষারীয় অক্সাইড। আর অধাতুর গুলো কি অক্সাইড? অম্লীয় অক্সাইড। এবার আসো উভধর্মী অক্সাইড। কি ধর্মী অক্সাইড? উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কোনগুলো বলো তো? এটা একটা ছন্দ দিয়ে মনে রাখবো আমরা, দেখো।
জনি তুমি উভধর্মী মানে তারা অম্ল হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে কাজ করে। জনি তুমি আজ ইন্ডিয়া গেলে, ইন্ডিয়া গেলে সোনা পাবেই বললাম। জনি মানে হচ্ছে জিঙ্ক অক্সাইড, কি অক্সাইড? জিঙ্ক অক্সাইড। তুমিতে হচ্ছে টেলোরিয়াম অক্সাইড, টেলোরিয়াম অক্সাইড। আজ মানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে আমরা আরেকটা নাম দিয়ে ডাকি, এটা হচ্ছে অ্যালুমিনা। কি বলি? অ্যালুমিনা, Al2O3। ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াম অক্সাইড, In2O3। গেলে মানে হচ্ছে গ্যালিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড। সোনাতে হচ্ছে লেড অক্সাইড, সরি, সোনাতে হচ্ছে কি তোমার স্টেনাম অক্সাইড বা টিন অক্সাইড। পাবেতে হচ্ছে লেড অক্সাইড, আর আরেকটা আছে লেড ডাইঅক্সাইড, এটা হচ্ছে শুধু অক্সাইড। এই দুইটাই হচ্ছে উভধর্মী। আরেকটা আছে বললাম বেরিলিয়াম অক্সাইড, কি অক্সাইড? বেরিলিয়াম। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো জানো? জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, আর বেরিলিয়াম অক্সাইড। এই চারটা বেশি আসে অবজেক্টিভে, কোশ্চেন ব্যাংকে। তাহলে এটা গেল। এখন এটা প্রশ্ন আসতে পারে, এটা কি, যে কেন উভধর্মী অক্সাইড বলা হইলো? তাহলে আমরা দুইটা উদাহরণ করি, দেখো। Al2O3, এটা যখন তোমার কার সাথে বিক্রিয়া করে? দেখো, Al2O3 যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কার সাথে? অ্যাসিডের সাথে, তখন সে কি হয়? লবণ পানি। কি হয়? লবণ পানি। দেখো, সমতা করলে কি হয়? এখানে 2 হবে, আর এখানে হবে হচ্ছে 6, এখানে হবে 3। খেয়াল করো। এই জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের, অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব কত? ক্ষারকত্ব না, অম্লত্ব। অম্লত্ব কত? অম্লত্ব হচ্ছে 6। কারণ কি জানো? এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা 6 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, 6 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই জন্য তার অম্লত্ব কত? 6। এটা মনে রাখার আরেকটা টেকনিক হচ্ছে 2 গুণ 3 ইকুয়াল টু কি? 6। এই যে 2 × 3, 6। অম্লত্ব কত? 6। তাহলে এটা কিন্তু কার সাথে বিক্রিয়া করলো? অ্যাসিডের সাথে। এখন যদি এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে দাও, Al2O3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন সে যদি এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? এখন সে অম্ল, এখন সে অম্লীয় অক্সাইড। এতক্ষণ সে ছিল ক্ষারীয় অক্সাইড, এখন সে অম্ল হিসেবে কাজ করবে। তাহলে কি হবে? সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি। সমতা করলে কি হয়? এখানে 2 হয়, এখানে 2 হয়। ঠিক আছে? তাহলে দেখো, এটা একটা উভধর্মী অক্সাইড, মনে রাখবা। এটা একটা উভধর্মী অক্সাইড। আর দুইটা উদাহরণ দিয়ে দেই, তাহলে বুঝতে পারবা। দেখো, যেমন ধরো PbO আর PbO2, PbO প্লাস HCl কি হবে? লেড ক্লোরাইড প্লাস পানি। তাহলে এইটা হবে 2 মোল এখানে, আর এখানে সমতাকরণ এতটুকুই। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম প্লাম্বাইট।
আচ্ছা, এখন যদি PbO2 হয়, PbO2 প্লাস HCl, তাহলে কি হবে? লেড টেট্রাক্লোরাইড। কি হবে? লেড টেট্রাক্লোরাইড প্লাস পানি। ক্ষমতা করলে হবে এখানে 4, এখানে 2। এটার নাম কি বলতো? এটার নাম সোডিয়াম প্লাম্বেট। এটার নাম কি? সোডিয়াম প্লাম্বেট। তাহলে একটা হচ্ছে এট, একটা হচ্ছে আইট। প্লাম্বেট, প্লাম্বেট। দেখো, প্রশম অক্সাইড, প্রশম অক্সাইডকে কি হয়? প্রশম অক্সাইডকে মনে রাখার উপায় হচ্ছে কোনো কোনো পানি নাই, কোনো পানি নাই। কোতে হচ্ছে কি? কোতে হচ্ছে কার্বন মনোক্সাইড, নোতে হচ্ছে নাইট্রিক অক্সাইড। পানিতে হচ্ছে পানি, আর নাইতে হচ্ছে কি? নাইতে হচ্ছে ডাইনাইট্রোজেন অক্সাইড, ডাইনাইট্রোজেন অক্সাইড, ডাইনাইট্রোজেন অক্সাইড। ঠিক আছে? তারপর আছে পারক্সাইড। কি আছে? পারক্সাইডের মধ্যে কি আছে আমরা জানি। H2O2, N2O2, এগুলো লিখে দিছি অলরেডি। BaO2, এগুলো লিখে দিছি। সুপার অক্সাইডও লিখে দিছি। সুপার অক্সাইড কোনটা? পটাশিয়াম সুপার অক্সাইড। এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। আর আরেকটা আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাব অক্সাইড। কি অক্সাইড? সাব অক্সাইড। সাব অক্সাইড কোনটা? Pb2O। এটা হচ্ছে সাব অক্সাইড, এটাকে বলা হয় লেড সাব অক্সাইড। দেখো, একটু আগে কিন্তু করছিলাম PbO2 আর PbO, এই দুইটা হচ্ছে উভধর্মী অক্সাইড, কিন্তু এটা হলো সাব অক্সাইড, লেড সাব অক্সাইড। খেয়াল করো এখানে দুই কোথায় আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যে PbO2 আর PbO2, এই তিনটার মধ্যে পার্থক্য করতে হবে। এই দুইটা হচ্ছে উভধর্মী অক্সাইড, আর এটা হচ্ছে সাব অক্সাইড। অবজেক্টিভে কিন্তু তোমরা প্যাচ খেয়ে যাবা পরে। লাস্ট হচ্ছে সুপার অক্সাইড বা মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড। কি অক্সাইড? মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড কোনটা বলো তো? এই যে Fe3O4, এটা কিসের মিশ্রণ জানো? ফেরাস অক্সাইড প্লাস ফেরিক অক্সাইড, এই দুইটা মিশ্রিত করে এটা পাইছি। তারপর Mn3O4, Pb3O4। এটা মনে রাখার টেকনিক একটাই, সেটা হচ্ছে অনুপাত থাকবে 3:4। টেকনিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে অনুপাত থাকবে 3:4। এখন তুমি এটা বুঝে নিবা যে 3:4 দেখলে মিশ্র অক্সাইড। খেয়াল করো, আজকের লাস্ট টপিক হচ্ছে এতটুকু পড়ায় হচ্ছে আজকের মতো। আমাদের 16 নম্বর গ্রুপের মোটামুটি সবই শেষ, আর একটু বাকি আছে, এটা এটা পড়ায় মোটামুটি শেষ হয়ে যাবে। দেখো, সালফার ডাইঅক্সাইড, এটা চারটা ধর্ম আছে। কয়টা ধর্ম? চারটা ধর্ম। একটা হচ্ছে জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে, অম্ল অম্ল ধর্ম হিসেবে কাজ করে, এবং বিরঞ্জক হিসেবে কাজ করে।
জারক বিজারক অম্ল ধর্ম বিরঞ্জক। জারক কখন বলো তো? এটা আমরা অন্য অধ্যায়ে পারবো, যদিও এখন পড়ার দরকার নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, সালফার ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম সোডিয়াম হাইড্রক্সাইড। এখানে কি হয়, সোডিয়াম সালফাইড যোগ পানি। এখানে সালফারটা কি হয়, জারক হিসেবে কাজ করে কিভাবে? এটা যদি -2 হয়, এখানে +4, এটা হবে +4। আর এখানে হবে কি -2, সরি, এটা এটা দিতে হবে না। সোডিয়াম, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, এটা না, এটা না, এটা দিয়ে হবে না। সালফার ডাইঅক্সাইড প্লাস H2S, এটা দিয়ে হবে। পানি আর সালফার সমতা করলে এখানে হবে 2, এখানে হবে 3। আচ্ছা, সালফারের এখানে কত, +4, আর এখানে কত, 0। তাহলে দেখো, সালফারের কি হয়েছে, বিজারণ হয়েছে। এখন যখন বিজারণ হবে তখন কি, সালফার জারক, বিজারণ হইলে জারক, আর জারণ হইলে বিজারক। ঠিক আছে? তো এইখানে হচ্ছে সে বিজারণ হয়েছে, তার মানে সে কি এখানে জারক হিসেবে কাজ করছে। অম্ল ধর্ম তো দেখাইছি, অম্ল ধর্ম কি হবে বলতো? এটা হলো অম্ল ধর্ম, পানির সাথে বিক্রিয়া করো, তাহলে কি হয়, সালফিউরাস অ্যাসিড কি হয়, সালফিউরাস। এটা হলো অম্ল ধর্ম। আর বিজারক মানে কি, বিজারিত হবে, অর্থাৎ সে জারিত হবে, অন্যের কি ঘটাবে, বিজারণ ঘটাবে। তার মানে দেখো, সালফার ডাইঅক্সাইড প্লাস তোমার, যদি উদাহরণ দিতে চাই তাহলে কি হইতে পারে, উম, বিজারক হিসেবে যেহেতু কাজ করবে, একটা উদাহরণ দাও দেখি বিজারকের, দিতে পারবা? দাঁড়াও, আজকের মতো এখানে শেষ করে দেবো, তাহলে এটা পরে কালকে ক্লাসে পড়াবো। আর একটা জিনিস জেনে রাখো হচ্ছে, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের 3টা ধর্ম আছে, একটা আছে অ্যাসিড ধর্ম, জারক ধর্ম এবং নিরোধক ধর্ম। এই 3টা ধর্ম আছে, অ্যাসিড ধর্ম, জারক ধর্ম এবং নিরোধক ধর্ম। এই 4টা ধর্ম আছে, 3টা ধর্ম আর কি এখানে আছে। তো এইখান থেকে মোটামুটি আহ অবজেক্টিভের জন্য এগুলো লাগবে। সৃজনশীলতা ততটা আসে না তেমন একটা, অবজেক্টিভের জন্য পড়বা এগুলো। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো।